প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ভিডিওতে আমরা দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, তারপরে চার্জের বিভিন্ন এককগুলো, তাদের মধ্যে সম্পর্ক এবং সেই রিলেটেড একটা প্রবলেম আমরা এর আগের ভিডিওতে করেছি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের ওপর কতটা বল প্রযুক্ত হয় বা সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেই জন্য উপরিপাতনের নীতি নিয়ে আলোচনা করব। দেখো, আমি উপরে হেডিং করে রেখেছি বহু সংখ্যক আধানের মধ্যে বল। সে নীতিটা আমরা যে নীতিটা কাজে লাগাবো সেই নীতিটা হচ্ছে উপরিপাতনের নীতি, সেটা নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড খুব সুন্দর সুন্দর দুই বা তিনটে প্রবলেম কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আর দেরি কিসের, এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা ভবিষ্যতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে পারো। তো আমি আজকের এই টপিকটা শুরু করার আগে একটু কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা এসআই পদ্ধতিতে লিখেছিলাম সেটা লিখে রাখছি। এসআই পদ্ধতিতে এয়ার মিডিয়ামের জন্য লিখে রাখছি। এখানে এফ ইকুয়াল টু কত পেয়েছিলাম, 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এটাকে যখন আমি ভেক্টর ফর্মে লিখেছিলাম তখন লিখেছিলাম F12 ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই R12 এর স্কোয়ার, মড দিয়ে দিলাম এখানে R12 ক্যাপ, এভাবে লিখেছিলাম। তো এই জায়গাটায় অনেকের একটু সমস্যা হতে পারে, দেখবে কোনো বইয়ে এটাকে R12 বলেছে, এটাকে R21 বলেছে, এটাকে R21 বলেছে। এটা কিছুই না, এটা একটা প্রকাশের ভঙ্গি মাত্র, আর অন্য কোনো ব্যাপার নেই। R12 মানে বোঝাচ্ছি আমরা যে 1 নম্বর আধানের উপর 2 নম্বর আধানের জন্য প্রযুক্ত বল। এইগুলো তুমি সেই সিকোয়েন্সটা বজায় রাখবে। এখানে 1 2 লিখেছো, সব জায়গাতে 1 2 লিখে দাও, কোনো যায় আসে না। তুমি জাস্ট এটা একটা প্রকাশ করছো। কোনো বইয়ে এটাকে 2 1 দিয়ে প্রকাশ করে, সেটা কোনো ব্যাপার নয়। তুমি 1 2 দিয়ে বা 2 1 দিয়ে যে কোনো দিকে প্রকাশ করতে পারো, কিন্তু লিখে দিতে হবে তাই যে F12টা হচ্ছে 1 নং আধানের উপর প্রযুক্ত বল, কার জন্য, 2 নম্বরের জন্য, 2 নম্বর আধানের জন্য। যাই হোক, এবার এটা তো আমার আগের দিনের একটা ব্যাপার গেল। এবার আমি আসছি যে দেখা গেল দুটো চার্জ নাই, একটা চার্জ আছে, সেই চার্জের ওপর 2টা বা 3টে এরকম একাধিক অনেক কটা চার্জ ধরো আছে, সেই চার্জের জন্য আমাকে এটা ডিল করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে ডিল করব? সাপোজ ধরো এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা Q3 চার্জ, এইভাবে আরও চার্জ আছে, এটাকে Qn তম চার্জ আমি বলে দিলাম। তাহলে এই Q1 চার্জের ওপর এর মধ্যেই কোথাও একটা ধরো আছে Qi চার্জ আছে, তারপর কোথাও একটা Qj পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, আমি একটা জাস্ট বললাম। ঠিক আছে, তাহলে এই Q2 চার্জের জন্য Q1 এর ওপর একটা বল প্রযুক্ত হবে। ঠিক আছে, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমি R12 বলছি, এই ভেক্টরটাকে। তারপরে আমি সবগুলো দেখাচ্ছি না, Q1 Q2, তারপর এটার মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমি R13 বললাম, মানে জাস্ট ভেক্টরটা। তারপরে এই Qn তম যেটা, সেইগুলো এদিকে কাজ করছে, সেটাকে কি বললাম, সেটাকে আমি বললাম যে R1n আমি বললাম, সাপোজ এই ভেক্টরগুলো। এবার যদি আমি ধরে নিই যে এই আধানগুলো সব যতগুলো নেওয়া হয়েছে সবই সেম চার্জ, পজিটিভ বা নেগেটিভ যাই হোক, সবগুলোই সেম চার্জ। যদি সবগুলোই পজিটিভ হয় তো সবগুলোই পজিটিভ, আর না হলে সবগুলো নেগেটিভ। তো ধরে নিলাম আমি সবগুলোই পজিটিভ চার্জ, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো তো। এখানে যে চার্জটা আছে, এই চার্জটা একে রিপেল করবে এদিকে, সেটা আমি একটা ফোর্স ধরে নিলাম, সেই ফোর্সটা হচ্ছে F12। এই যে চার্জটা Q3 চার্জটা, সেটাও একে এই লাইন বরাবর, তাদের যে লাইনটা জয়েন্ট করেছে সেই লাইন বরাবর ফোর্সটা কি করবে, বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ ফোর্সটা সাপোজ এইদিকে ধরলাম, সেটা আমি বলছি F13। আবার এই n-তম যে চার্জটা সেটাও একে এদিকে বিকর্ষণ করবে, সেটাকে আমি বললাম F1n।
তাহলে আমরা দেখতে পেলাম যে যখন অসংখ্য চার্জ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই চার্জের মধ্যে কোনো একটা চার্জের ওপর যদি আমাকে বল বের করতে হয়, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা চার্জ কিন্তু আলাদা আলাদাভাবে এটার উপর বল প্রয়োগ করে। এবার উপরিপাতনের যে নীতি, সেই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা এই যে এর ওপর নেট ফোর্স কত, এই Q1 চার্জের ওপর নেট ফোর্স কত সেটা বের করতে পারবো। তো কি করতে হবে, উপরিপাতনের নীতি বলছে যে অসংখ্য চার্জ যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তাদের মধ্যে যে কোনো একটি ওপর যদি আমাকে বল বের করতে হয়, তাহলে প্রত্যেকটা যে আধান আছে, প্রত্যেকটা আধানের জন্য এর উপর যে ফোর্স প্রযুক্ত হচ্ছে, প্রত্যেকটা আধানের জন্য এর উপর যে ফোর্স প্রযুক্ত হচ্ছে, সেই ফোর্সগুলোর ভেক্টর সাম করে নিলেই কিন্তু আমার টোটাল ফোর্স অন দিস চার্জ পেয়ে যাব। এবং এখানে আরেকটা কথা বলার, ধরো এই চার্জটা আর এই চার্জটাই ছিল, এই আদার্স চার্জগুলো ছিল না, তাহলে এদের মধ্যে যে বল প্রযুক্ত হচ্ছিল তার পাশে আরও এই চার্জগুলো যদি নিয়ে আসা হলো, ধরো পরে নিয়ে আসলাম, এদের মধ্যে ওই ফোর্সটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, মানে কোনো এফেক্ট ফেলবে না এই চার্জগুলো। ঠিক আছে, এটাই হচ্ছে উপরিপাতনের নীতি। তাহলে কি বললাম, অসংখ্য চার্জের মধ্যে যে কোনো একটি চার্জের ওপর যখন আমি বল বের করতে চাবো অন্য আধানগুলোর জন্য, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা আধানের যে ফোর্সগুলো কাজ করছে একটা চার্জের ওপর, সেই ফোর্সগুলো প্রথমে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তাদের ভেক্টর যোগ করে দিলেই আমার কিন্তু এই Q1 আধানের উপর মোট বলটা পেয়ে যাব। তো আমি এবার দেখো এর Q1 এই যে ডিস্ট্রিবিউশনটা নিয়েছি, এর জন্য এই Q1 আধানের উপর যে মোট বলটা, সেটা আমি এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি। সাপোজ ধরো F12টা বের করছি আমি, F12 মানে কি, F12 মানে হচ্ছে Q1 আধানের উপর Q2 আধানের জন্য প্রযুক্ত বল। আমি যদি এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমের জন্য লিখি, তাহলে ফোর্সটা কত হবে, 1/4πε0 Q1 Q2 বাই এই যে এই ডিস্টেন্সটা, এটা আমি ধরেছি R12 তার স্কোয়ার, আর ভেক্টর ফর্ম যেহেতু লিখছি, তাহলে R12 বরাবর যে ইউনিট ভেক্টরটা কাজ করবে সেটা আমাকে লিখতে হবে। সিমিলারলি এটা যদি আমি F13 করি, তাহলে কত হবে, একই 1/4πε0, এখানে হবে Q1 Q3 বাই সামেশন অফ mod of R13 স্কোয়ার তো R13 ক্যাপ। এইভাবে যদি আমি প্রত্যেকটা চার্জের বের করতে চাই, বের করতে ধরো আমি n-তম চার্জে চলে এলাম, n-তম চার্জ, তাহলে n-তম চার্জ 1 নম্বরের ওপর n-তম চার্জের জন্য যে বলটা প্রযুক্ত হবে সেটা এরকম হবে 1/4πε0 Q1 Qn বাই R1n তার স্কোয়ার R1n ক্যাপ। তাহলে এবার এই উপরিপাতনের নীতি বলছে এই প্রত্যেকটা যে বল সবগুলোর ভেক্টর সাম যদি আমি করে দিই, তাহলেই কিন্তু আমার নেট ফোর্সটা পেয়ে গেলাম Q1 আধানের ওপর। তাহলে Q1 আধানের ওপর মোট বল সেটা কত হবে, আমি সাপোজ এটাকে F1 বলছি, সে বলটা হবে, দেখো এইগুলো প্রত্যেকটার যোগ F12, তারপরে F13, তারপরে ডট দিয়ে F1n, এগুলো সব যোগ হবে। এবার এইগুলোর মান যদি আমি এগুলো বসিয়ে দিই, তাহলে দেখো প্রত্যেকটা থেকে 1/4πε0 এটা কিন্তু কমন চলে আসছে, তো আমি সেটা কমন নিয়ে নিলাম, 1/4πε0 কমন নিয়ে নিলাম। দিয়ে এখানে আমার কি থাকছে দেখো, Q1 Q2 বাই R12 স্কোয়ার R12 ক্যাপ, তারপরে Q1 Q3 R13 তার স্কোয়ার R13 ক্যাপ, এইভাবে ডট Q1 Qn R1n তার স্কোয়ার R1n এর ক্যাপ, এরকম কিন্তু আমার আসছে। এবার দেখো এটা তো একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট চার্জের জন্য হলো, Q1 চার্জের জন্য। আমি যদি এটা আরবিটারি যে কোনো একটা চার্জের জন্য ভাবতে যাই, সাপোজ ধরো i-তম চার্জ, এই যে এই চার্জটা,
এই চার্জটার জন্য যদি ভাবতে যাই তাহলে এই রূপটা কিরকম হবে, এরকমই হবে। তাহলে কি করব, আইতম চার্জের ওপর আমি লিখছি, দেখো আইতম আধানের ওপর মোট বল। আমি জাস্ট এইটাকেই লিখব, কিন্তু একটা জেনারেল ফর্মে লিখছি আইতম আধানের জন্য। সেটা লিখব এফ আই ইজ ইকুয়াল টু, দেখো এইগুলো দেখো 1 2 1 2 1 2 এগুলো সব এরকম আছে। তো তাহলে আমি একটা যোগ আকারে একটা মানে টোটালটাকে একটা সামেশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এখানে দেখো 1/4 পাই এপসাইলন নট, এটা থেকে গেল। এবার আমি সামেশনের মধ্যে কি ঢুকাচ্ছি, দেখো সামেশন মানে প্রত্যেকটা যোগ, আই জে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত নিচ্ছি। তাহলে এখানে দেখো 1 থেকে শুরু হচ্ছে, এই যে Q1টা কিন্তু সব জায়গায় সেম থাকবে, কিন্তু এই যে Q2 Q3 Qn এগুলো নিয়েছি, এই 2 3 n এইগুলোর জায়গায় আমি জে ইউজ করছি, আর 1 1 1 এগুলো যেগুলো আছে সেটার জায়গায় আই ইউজ করছি। তাহলে এখানে আমি এটার পরিবর্তে লিখতে পারি যে সামেশন কিউ আই কিউ জে, ঠিক আছে, আর নিচে আর আই জে ভেক্টরের স্কোয়ার আর আর আই জে ভেক্টরের ক্যাপ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা অবশ্যই ভেক্টর ফর্মে হবে, ঠিক আছে। এটাই হলো কিন্তু তোমার উপরিপাতনের নীতির। এবার তোমার পরীক্ষা যদি আসে, তুমি যদি মনে করো এতদূর লিখবো তাও হবে, আর যদি মনে করো জেনারেলি ভাবে আমি লিখবো তাহলে এটা লিখতে পারো। এখানে যেটা হবে 1 থেকে n পর্যন্ত। এবার তুমি এটার সঙ্গে এটা রিলেট করো, দেখো আমি সামেশন মানে করেছি প্রত্যেকটা পদের যোগফল করেছি। এবার যদি জে ইকুয়াল টু যদি 1 বসাও তাহলে কি হবে, i1। এবার আইটা কি, যেহেতু আইতম চার্জের জন্য নিয়েছি তাই আই হচ্ছে, কিন্তু প্রথম চার্জের জন্য নিলে তো এখানে আয়ের জায়গায় প্রত্যেকটাই 1 হতো, কিন্তু আমি একটা আরবিটারি যে কোনো চার্জের জন্য এটা করে দেখালাম। এটাই ছিল তোমার উপরিপাতনের নীতি। আশা করছি প্রত্যেকের বিষয়টা বোধগম্য হয়েছে। এবার আমি এইটার উপর ভিত্তি করে বেশ কিছু প্রবলেম করে নেব। প্রবলেম এমন কিছুই না, তোমাদের ধরো একটা ত্রিভুজ দিয়েছে, সেই ত্রিভুজের 3টে যে শীর্ষবিন্দু আছে তাতে 3টে চার্জ আছে, সেই চার্জগুলোর 3টের মধ্যে যে কোনো একটার উপর নেট ফোর্স বের করতে দিল। তো সেটা কিভাবে বের করতে হবে, সেটা তো ডাইরেক্ট কুলম্বের সূত্র থেকে বের করা যাবে না, তখন এই পরিপাতনের নীতিটাই কাজে লাগাতে হবে। তারপর একটা চতুর্ভুজ দিয়ে দিতে পারে, হয়তো বর্গক্ষেত্র দিয়ে দিল, যে 4 মাথায় 4টে চার্জ আছে, তার মধ্যে যে কোনো একটা চার্জের উপর বল বের করতে বললো, সেক্ষেত্রেও তোমাকে উপরিপাতনের নীতি বের করতে হবে। তো এরকম আমি কিছু প্রবলেম এখন করে নিচ্ছি। তো এটার প্রবলেম শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই যে সামেশন চিহ্নটা আমি এখানে দিয়েছিলাম, সেটা থেকে অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কেন আপনি সামেশন দিলেন, কেন ইন্টিগ্রেশন করলেন না? ইন্টিগ্রেশন মানেও তো যোগ করা। এখানে এই প্রশ্নটা অনেকের মাথায় কিন্তু আসে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে চার্জগুলো দেখো ডিসক্রিয়েট ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, একটা বডির মধ্যে এটা কিন্তু নাই, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আছে। তো মনে রাখবা সামেশনটা তখনই হবে যখন ওই জিনিসগুলো ডিসক্রিয়েট ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ইন্টিগ্রেশন কখন হবে, কোনো একটা কন্টিনিউয়াস বডি, সাপোজ ধরো এরকম একটা বডি আছে, তার এইখানে ছোট একটা পার্ট নিলাম, সাপোজ এটা ডিএস, ঠিক আছে, তার সারফেসের এরিয়া। তো এই গোটাটার জন্য আমি যদি চার্জটা একটা ফোর্স এখানে বের করতে যাই, গোটাতে ধরো চার্জ আছে এগুলোতে, তার মধ্যে আমি ছোট একটা অংশ নিলাম, সেটার জন্য সেখানে সাপোজ ডিকিউ পরিমাণ চার্জ আছে, এটার জন্য ফোর্সটা প্রথমে এখানে বের করব, দিয়ে টোটালটার জন্য যখন করব তখন ইন্টিগ্রেশন করব। তার কারণ এটা একটা কন্টিনিউয়াস বডি, ঠিক আছে। কিন্তু এই চার্জগুলো যদি ছড়িয়ে এখানে একটা এখানে একটা এখানে একটা এটা, তাহলে কিন্তু আবার সামেশন করতে হতো। কিন্তু এখানে দেখো টোটালটা একটা বডির মধ্যে আছে, সেই জন্য এই ধরনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব। এটা একটা জাস্ট বলে রাখলাম। এইবার আমরা একটা প্রবলেম করছি, প্রবলেমটা এখানে লেখাটা উঠবে, তোমরা দেখে নিও। প্রবলেমটা হলো, দেখো বলেছে যে একটি ত্রিভুজ, হ্যাঁ, সেই ত্রিভুজের আমি পুরোটাই পড়ছি, 3 ইএসইউ 4 ইএসইউ এবং 5 ইএসইউ ধনাত্মক আধান একটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু 3টিতে অবস্থিত। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমবাহু ত্রিভুজ একটাই বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃহত্তম আধানের ওপর কত বল ক্রিয়া করবে
সেটা তোমাকে বের করতে হবে। তো এই কোশ্চেনটা আমরা এই এই যেটা করলাম এখন সেটার উপর বেস করেই করব। তো প্রবলেমটা করার আগে আমি এই ছবিটা প্রথমে এঁকে নিয়েছি। দেখো এই ছবিতে বলেছে যে ABC একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সেই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে চার্জ আছে। কোশ্চেন অনুযায়ী আমি সেই চার্জগুলোকে সাজিয়ে নিয়েছি। একটাতে 3 ইএসইউ আছে, একটা 4 ইএসইউ আছে, একটা 5 ইএসইউ আছে। কোশ্চেনে বলেছে যে এই 5 ইএসইউ অর্থাৎ দেখবে কোশ্চেনে বলা ছিল সবচেয়ে বৃহত্তর যে চার্জটা তার উপর মোট বল কত সেটা বের করতে বলেছে। আমি এখানে যেহেতু এবি বিসি বা এসি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং সেটার মান 10 সেমি করে সেটা এখানে লিখে রাখলাম। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এই সি এর ওপর এই যে বাকি যে দুটো চার্জ আছে সেই চার্জের জন্য মোট কত বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করতে হবে। এবার তুমি দেখো সবগুলোই যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এই বি বিন্দুতে যে 4 ইএসইউ আধানটা আছে সেই 4 ইএসইউ আধানটা কি করবে, এইখানে যে 5 ইএসইউ আধানটা ছিল তাকে কি করবে, নিশ্চয়ই এই লাইন বরাবর এই দিকে বিকর্ষণ করবে। সেটাকে আমি F1 বলে দিলাম। ঠিক আছে, আর এইখানে যে চার্জটা আছে সেটাও পজিটিভ চার্জ, সেও কি করবে, একে এই লাইন বরাবর বিকর্ষণ করবে। এটাকে আমি F2 বলে দিলাম। এখানে আছে -5 ইএসইউ। ঠিক আছে, এবার এই দুটো আধানের এই দুটো যে বল F1 আর F2 এই বল দুটোর লব্ধি বের করতে হবে। তাহলেই আমি এই 5 ইএসইউ আধানের উপর মোট কত বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করতে পারবো। এবার তোমরা ভেক্টরে সকলে পড়েছো, লব্ধির যে ফর্মুলা সেটা সকলে পড়েছো। ঠিক আছে, সেই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। তো তার আগে আমরা যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হয় সমবাহু ত্রিভুজের আমরা সকলে জানি, প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি করে। এবার এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার বিপ্রতীপ কোণ এটাও 60 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণ সকলে জানো তো, দুটো সরলরেখা যদি এইভাবে ক্রস করে তাহলে এই অ্যাঙ্গেলটার বিপ্রতীপ কোণ হয়। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এইটা আর এটা পরস্পরের বিপ্রতীপ কোণ। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। এইবার কথা হচ্ছে এই যে এদের যে লব্ধি বলটা সেটা কোন দিকে কাজ করবে। তা আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী জানি যে দুটো ভেক্টর যদি একটা সামান্তরিকের পরপর ক্রমানুসারে দুটো বাহু নির্দেশ করে তাহলে সেই ভেক্টর সেই বাহু দুটো ছেদবিন্দুগামী যে কর্ণটা সেটাই তার লব্ধি নির্দেশ করে। এটা হচ্ছে লব্ধি। তাহলে এখান থেকে যদি আমি একটা এই দুটোকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক করতে পারি, ঠিক আছে, এরকমভাবে সামান্তরিক যদি করা যায়, ঠিক আছে, মোটামুটি এরকম করে একটা সামান্তরিক এখানে আঁকাই যায়। সেই সামান্তরিকটার যে এই বিন্দু থেকে যে কর্ণটা আঁকা হবে, ঠিক আছে, সেই কর্ণটাই কিন্তু হবে এই বল দুটোর লব্ধি। তার মানে এই দিক বরাবর লব্ধি বলটা কাজ করবে। তো এখানে আমাকে জাস্ট বলটা কত সেটা বের করতে বলেছে, কোন দিকে কাজ করবে বা কিছু তা কিছুই বের করতে দেয়নি। সুতরাং আমি আর এইগুলোর দিক টিক বের করে দেখাচ্ছি না, শুধু আমি কোন দিকে কাজ করবে সেটা দেখিয়ে দিলাম ছবিতে। ঠিক আছে, আর দিকটা বের করে দেখাচ্ছি না। এবার আমি প্রথমে F1 এর মান আর F2 এর মান বের করব। তো F1 এর মান কত হবে বলো, F1 এর যে মানটা হবে। এবার এখানে আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু দেখো পুরোপুরি সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। চার্জগুলো প্রত্যেকটা কিসে আছে, ইএসিতে, আর এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা সেমিতে আছে। তাহলে কিসে আছে, সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে ফোর্সের যে মানটা হয় এটা এয়ার মিডিয়ামে আছে ধরো, তাহলে ফোর্সের মানটা হয় Q1 Q2 বাই r², এটা হয়। তাহলে এইখানে F1 এর যে ভ্যালুটা, Q1 এর ভ্যালু কত বলো, আমি F1 কোনটা ধরেছি এটা, তাহলে 4 আর এখানে আছে 5, তাহলে 4 × 5 বাই নিচে 10 এর স্কোয়ার। এটা যদি তুমি ক্যালকুলেট করো উপরে হচ্ছে 20 আর নিচে 100। ঠিক আছে, দিয়ে এটা কাটাকাটি করলে 0.29 আসছে। ঠিক আছে, যেটা কোন দিকে ডিরেক্ট করছে, এই দিকে কাজ করছে। এবার F2 যদি আমি বের করি তাহলে কি হবে, Q1 Q2 বাই r²। এখানে Q1 কত 3 আর এটা 5, তাহলে 3 × 5 বাই 10 এর স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 100, তাহলে এটা কত হবে 0.159। তাহলে দুটো ফোর্স পেয়ে গেলাম, আর অ্যাঙ্গেল বিটুইন দোজ টু ফোর্স ইজ 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি +5
ESU আধানের ওপর প্রযুক্ত মোট বল, সেটাকে F বলে দাও, এটা F নোট করছে। F ইজ ইকুয়াল টু কত হবে, আমরা ফর্মুলা জানি যে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা, যেখানে থিটাটা হলো এই ফোর্স দুটোর মধ্যবর্তী বল। এবার আমি এইখানে প্রত্যেকটা ফোর্সের মান বসিয়ে দেবো, 0.2 0.15 এই মানগুলো বসিয়ে দেবো, থিটার মান 60 ডিগ্রি বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো এই ভ্যালুটা কত হচ্ছে দেখো, এই ভ্যালুটা আমি নিয়েছি 0.2 তার স্কোয়ার, তারপর এটা 0.15 তার স্কোয়ার, তারপর 2 ইন্টু 0.2 ইন্টু 0.15 ইন্টু cos 60। আচ্ছা, cos 60 না বসিয়ে এখানে আমি ডাইরেক্ট cos 60 যে ভ্যালু সেটাই বসিয়ে দিচ্ছি। cos 60 ভ্যালু কত হয় তোমরা সকলে জানো, cos 60 ভ্যালু হয় হাফ, মানে 0.5। ঠিক আছে, cos 60 ভ্যালু হয় হাফ। এবার তোমরা যদি এইগুলোকে সব ক্যালকুলেশন করে নাও ক্যালকুলেটরে বসিয়ে, তাহলেই তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। ক্যালকুলেশনে এটা ক্যালকুলেশন করে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা আসবে 0.0925 রুটের মধ্যে, এবং রুট থেকে বের করলে ভ্যালুটা চলে আসবে 0.3049। এটাই ছিল তোমার এই অঙ্কটা। এবং যদি অঙ্কে কোশ্চেনে এই দিকটা বের করতে বলতো, তাহলে তুমি দিকটা বের করতে দিতে, সেই ট্যান আলফার ফর্মুলা তো তোমরা জানোই সকলে, কিন্তু এই কোশ্চেনে যেহেতু বলেনি আমি আর বের করে দেখাচ্ছি না। এবার পরবর্তী আর একটা কোশ্চেনের দিকে আমরা এগোতে পারি। দেখো পরের দাগের যে কোশ্চেনটা আছে সেটা একটা চতুর্ভুজ দিয়ে বলেছে, একটা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান আছে এবং প্রতিটি আধানের মান -q করে, বড় হাতের কিউ। ঠিক আছে, এবং বর্গক্ষেত্রের যে কোনো এই যে 4টে আধান আছে তাদের মধ্যে যে কোনো একটা আধানের উপর মোট বল নির্ণয় করো, সেটাই বলেছে। এটা কিভাবে করতে হবে, একই নিয়ম, চলো দেখে নি কিভাবে করতে হচ্ছে না হচ্ছে। তাহলে কি বললো কোশ্চেনটা, এখানে আমি দেখাচ্ছি একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটার 4টে যে শীর্ষবিন্দু আছে সেই প্রত্যেকটাতে -q মানের আধান আছে, বড় হাতের কিউ। নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি, নাম দিয়ে দিলাম। দিয়ে যে কোনো একটা আধানের ওপর মোট বল কত হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে আমি সাপোজ ধরে নিলাম এই আধানটার উপর মোট বল বের করব আমি। তাহলে এই আধানটার ওপর অন্য যে 3টে আধান আছে 3জনই বল প্রয়োগ করবে, এবং যেহেতু দেখো এটা সেম চার্জ, এটা সেম চার্জ, সবগুলোই সেম চার্জ, তাহলে সেই আকর্ষণ তাদের মধ্যে যে বলটা হবে সেটা অবশ্যই বিকর্ষণ বল হবে। তো সেই বলগুলো প্রথমে কোন দিকে কোনটা কাজ করছে সেটা আমি প্রথমত বের করে নিই। এই পয়েন্টটা ডি পয়েন্ট এখানে লিখলাম। তাহলে তুমি দেখো এই যে এই আধানটা আছে, এই আধান একে এদিকে রিপেল করবে, সেটাকে আমি F1 বলে দিলাম। এই যে আধানটা সেটাকে এদিক বরাবর রিপেল করবে, সেটাকে আমি F2 বলে দিলাম। আর এই যে আধানটা এটা কি করবে, একে এই দিক বরাবর রিপেল করবে, সেটা সাপোজ ধরে নাও F3। ঠিক আছে, এইবার তুমি ভালো করে যদি লক্ষ্য করো এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা একই, এবং কোশ্চেনে সেই ডিস্টেন্সটার মান বলে দিয়েছিল, আমার হয়তো প্রথমে বলতে ভুলে গেছি। এই প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে আসে। তাহলে এবং যেহেতু এই চার্জগুলো সমান, তাহলে এই F1 এর মান আর F2 এর মান সমান হবে। কিভাবে আমি বের করে দেখাচ্ছি, দেখো F1 এর ভ্যালু কত লিখবো, আমি সিজিএস পদ্ধতিতেই করছি অঙ্কটা।
ঠিক আছে, সিজিএস পদ্ধতিতেই যদি করি বা এসআই পদ্ধতিতেই করছি ছাড়ো, 1/4πε0 কিউ কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো হবে। আবার F2 এর ভ্যালু যদি বের করি তাহলে 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি F1 আর F2 দুটো সমান, ঠিক আছে। এবং এরা দেখো অ্যাক্ট করছে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা এই কর্ণ বরাবরই কাজ করবে, সেটা এটা। যেহেতু দুটোই সমান, দুটোকে আমি এফ করে ধরলাম, ইজ ইকুয়াল টু এফ ধরে নিলাম, ধরার কিছু নাই, সমানই তো। তাহলে আমি এটা দুটোই এফ হলো, এবং এদের যে লব্ধি সেটা এই বরাবর কাজ করবে। কেন কাজ করবে, একটু আগেই বললাম যে এই দুটোকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক তৈরি করি তাহলে সেই সামান্তরিকের যে কর্ণটা সেই কর্ণ বরাবর লব্ধি কাজ করে। তাহলে এইদিকে এদের যে লব্ধি সেটা কাজ করবে, আর এই বলটার জন্য, এই চার্জটার জন্য যে বলটা কাজ করছে সেটাও এই লাইন বরাবর কাজ করছে, সেটাকে আমি F3 বলেছি, ঠিক আছে। তাহলে F3 এর ভ্যালুটা এবার বের করো। F3 এর মান কত হবে, 1/4πε0, দেখো কিউ কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার আর কোনটা, এখান থেকে এই যে ডিস্টেন্স সেটা আর, এটা কি, এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণ, আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি √2 × a, তাহলে √2a তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, 1/4πε0 কিউ স্কোয়ার বাই, এটা √2 স্কোয়ার করলে 2 হয় a স্কোয়ার, এটা হয়ে গেল। এইবার কাজ হচ্ছে, এটা তো হলো এইটার জন্য এটার উপর বল যেটা এদিকে কাজ করছে, আর F1 F2 তো বললাম এইগুলো। এবার আমাকে বের করতে হবে F1 আর F2 লব্ধিটা কত। লব্ধি বের করতে গেলে আমাকে এই যে অ্যাঙ্গেলটা সেটা জানতে হবে। এই অ্যাঙ্গেলটা দেখেই বুঝতে পারছো 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণটাও 90 ডিগ্রি। তাহলে F1 ও F2 এর লব্ধি কত, লব্ধিটা আমি সাপোজ বলে দিচ্ছি F0 বলে দিলাম, ঠিক আছে, F0। সেই লব্ধিটার ভ্যালু কত হবে দেখো, F1 এর স্কোয়ার প্লাস F2 এর স্কোয়ার, তারপরে cos 90 ডিগ্রি আসতো, সেই cos 90 ডিগ্রির ভ্যালুটা তো 0, তার জন্য আমি বসালাম না। তাহলে এই ভ্যালুগুলো দেখো, এটাও মানো F, এটার মানো F, আমি যদি ধরে নিয়েছি এই যে দুটোই F, তাহলে এটার মানে হলো √2f। সে √2f এর সঙ্গে এটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে মোট বল কত হচ্ছে, কার উপর, এই কিউ মাইনাস কিউ চার্জের উপর মোট যে বলটা হবে সেটা হবে, দেখো এই যেহেতু এটা একই ডিরেকশনে কাজ করছে, তাহলে আমাদের ভেক্টর যোগও যা, এমনি প্লেন যে যোগ করি সেই যোগও তাই। তাহলে F3 আর F0 এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে F0 প্লাস F3, এই দুটো যোগ যদি করে দিই তাহলে মোট বলটা আমি পেয়ে যাবো। তাহলে F3 এর মান কত আসছে, এখানে যদি আমি এর মানটা বসিয়ে দিই, সরি এখানে তো এগুলো তো স্কোয়ার হবে, √2f, ঠিক আছে। এবার এফ এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে √2টা থাকলো, আর এফ এর মান কত, 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে প্রত্যেকটার মানে এখানে পেয়েছি, এখানে বসিয়ে দিলাম। তো এই মানটা আমি এবার এখানে ক্যালকুলেট করছি, লিখছি √2 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আর F3 এর ভ্যালু দেখো বের করেছি এটা, সেটাও এখানে বসিয়ে দিচ্ছি, 1/4πε0 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এবার এখান থেকে দেখো কিছু কমন আসছে কিনা, অবশ্যই কমন আসবে। সেটা কি কমন আসবে, এই পার্টটা কমন চলে আসবে, দেখো 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কমন চলে আসবে। তাই যদি আমি কমন নিয়ে নিই 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে √2, আর এখানে পড়ে থাকছে 1/2। এই পরিমাণ ফোর্স কিন্তু এই চার্জটার উপর প্রযুক্ত হচ্ছে, মোট ফোর্স। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অংশটা আছে সেখানে বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তোমার কুলম্বের যে সূত্রটা সেটা ডিরাইভ করা হয়েছে, তো সেটা এর পরের ভিডিওতে আমরা করব। আজকে এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থেকো এটাই কামনা করি। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো,
তার কারণ এই চ্যানেলে এখন থেকে আমরা ক্লাস 12-এর আপাতত থিওরি পড়িয়ে সেই থিওরি রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলো করব, ঠিক আছে? আর 11টা যেমন চলছিল সেরকমই চলবে। যদি 11-এর ছাত্ররা মনে করো যে থিওরি ক্লাস দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি 11-এরও থিওরি ক্লাস দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।